প্রাকৃতিক দুর্যোগের পর স্বাভাবিকভাবেই জাওয়াদ নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই জাওয়াদের প্রভাব কতটা পড়বে? যা গতি প্রকৃতি ছিল, যা গতিমুখ ছিল, সেটা বদলে গেছে। বাংলায় কি তাহলে প্রভাব পড়তে চলেছে, নাকি সম্পূর্ণরূপে নিম্নচাপে পরিণত হয়ে গিয়ে জাওয়াদের জেরে শুধুমাত্র বৃষ্টিপাত হবে, কিন্তু ঝড়ের যে প্রকট তেজ যেটা আমরা এর আগেও দেখেছি সেটার মুখোমুখি বাংলাকে হতে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের হচ্ছেটা কিতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। বিভিন্ন জেলায় কোথায় কি পরিস্থিতি, বিভিন্ন উপকূলবর্তী জেলায় কি পরিস্থিতি, সবকিছুর উপর নজর রাখবো আমরা। বিভিন্ন নদীবাঁধগুলি সেগুলি কেমন আছে, যদি নদীবাঁধ উপচে যায় তাতেই বাকি সমস্যা হবে, সেখানকার মানুষ তাদের কি পরিস্থিতি, এই সব কিছুর উপর নজর রাখবো। তবে জাওয়াদ আসার আগে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঠিক কি কি সতর্কতা নেওয়া হয়েছে বা কি পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে বিভিন্ন উপকূলবর্তী এলাকার, একটা রিপোর্ট আগে দেখুন। আজকে সমুদ্র দেখুন উত্তাল হতে চলেছে, ঘূর্ণিঝড় জাওয়াদ আসে পড়তে চলেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ, ক্রমেই উত্তর এবং পরে উত্তর পূর্বে এগোবে। ইতিমধ্যেই অনেকটা শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়। উত্তর পূর্ব দিকে এগোতে শুরু করলে আরো শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার দুপুরে পুরীতে পৌঁছবে জাওয়াদ। আগামী 6 ঘন্টাতেও এটা উত্তর দিকে মুভ করবে। তারপরে এর মুভমেন্টটা হবে উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে যখন এটা মুভ করা শুরু করবে তখন থেকে এটা ধীরে ধীরে ক্রমশ দুর্বল হতে থাকবে এবং দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন। তবে ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ল্যান্ডফল হবে না। বাংলার জন্য শনিবার স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বাংলায় ঘূর্ণিঝড়ের কোনো প্রভাবই পড়বে না। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তবে অতি গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের 7 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার অতি ভারী বৃষ্টি হবে 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনা। হাওড়া, হুগলি, কলকাতাতেও হবে ভারী বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় শক্তি হারাতে থাকায় তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে অতি গভীর নিম্নচাপের প্রভাবে রবিবার সন্ধে পর্যন্ত বাংলার উপকূল এলাকায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অর্থাৎ যে রিপোর্ট এখন অবধি পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলায় পড়বে না। তবে অতি গভীরে নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের জেরে ফের কি বন্যা পরিস্থিতি হবে, ফের কি নদী বাঁধগুলো উপচে যাবে, ফের কি আরো কিছু মানুষ বিপদের মুখে পড়বে, ফের কি চাষের জমির ক্ষতি হবে, এই দিকে নজর রাখতে হবে আমাদের। আমরা বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের থেকে আমরা এই মুহূর্তে পরিস্থিতি বোঝার চেষ্টা করব। দীঘা থেকে রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর, আমাদের সঙ্গে ক্যানিং থেকে রয়েছেন রঞ্জিত এবং শঙ্করপুর থেকে রয়েছেন সুদীপ্ত। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, গ্রাউন্ড জিরো রিয়ালিটি বোঝার চেষ্টা করব। আমি প্রথমে চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, দীঘায় তুমি রয়েছো, সকাল থেকে তুমি পরিস্থিতি পরিদর্শন করছো, তুমি আমাকে বলো যে জলোচ্ছ্বাসে কোনো পরিবর্তন নজর আসছে? না সৃজিতা, দেখো একটা বিষয় কিন্তু বলে রাখতে হবে যে হয়তো সেই একটা ঘূর্ণিঝড়ের প্রভাব হিসেবে পড়বে না, কিন্তু যে অতি গভীর নিম্নচাপ এবং তার জেরে যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কিন্তু যথেষ্ট পরিবর্তন এসেছে। এবং অবশ্যই আমি তোমাকে একটু দেখাবার চেষ্টা করব যে এখান থেকে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব যে যেহেতু ভাটা চলছিল সেখানে, সেই কারণে এখন জলতল কিছুটা কিন্তু অলরেডি নেমে গিয়েছে। কিন্তু একটা সময় আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যেমনটা, একটা সময় কিন্তু সমুদ্রের জলের যে তীব্রতা, ঢেউয়ের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছিল। এবং সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই যারা এনডিআরএফ আধিকারিকরা রয়েছেন, যারা এসডিআরএফ আধিকারিকরা রয়েছেন, যারা রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা রয়েছেন, তারা এটাই সুনিশ্চিত করবার কাজ কিন্তু চালিয়ে গিয়েছেন এবং যে কাজ এখনও লাগাতার চলছে। যেমনটা ছবি দেখাবো আমার বিজনেসকে বলবো দেখানোর জন্য যে এখন অব্দি কিন্তু লাগাতার এনডিআরএফের তরফ থেকে এখানে টহলদারি চালানো হচ্ছে, যাতে কোনোভাবেই কোনো পর্যটক যারা এই সপ্তাহান্তে এই দীঘা বা সংলগ্ন অঞ্চলে এসেছেন তারা যাতে কোনোভাবেই সমুদ্র সৈকতে প্রবেশ না করেন। এবং দেখো অবশ্যই আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন রয়েছে, কারণ এখানে কিন্তু দেখো যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু বেশ ঝোড়ো একটা হাওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে
এবং ঝোড়ো হাওয়ার সঙ্গেই কিন্তু লাগাতার কিন্তু এখানে কিন্তু বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু টানা চলছে এবং মুষলধারে বৃষ্টি না হলেও বৃষ্টি তুমি চলছে। যদি কোনো এবং অবশ্যই পর্যটক পাও যারা এই সমুদ্রটাকেই উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু এরকম পরিস্থিতির জন্য তাদেরকে সমুদ্র তটেই যেতে দেওয়া হচ্ছে না, এরকম যদি কিছু পর্যটক পাও তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করো। এর পাশাপাশি যদি মাইকিং হচ্ছে, আমি শুনতে পাচ্ছি মাইকিং হচ্ছে, সেই ছবিটাও যদি আরো একবার দর্শকদের দেখাও। অলরেডি এখানে দুদিন থেকে মাইকিং করছে আপনাদেরকে। অবশ্যই সৃজিতা দেখাবো, অবশ্যই দেখো সমস্ত ছবিটাই দেখাবো। যারা পর্যটক এসেছেন তাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে এনডিআরএফ এর আধিকারিকদের সঙ্গে আরো একবার কথা বলবো। স্যার अभी इस टाइम पर आप लोग कितना प्रिपेयर्ड है? हमारा अभी तक जितना जो लहरें उठ रही है अभी तक नॉर्मल कंडीशन लग रहा है मेरे को, फिर भी हम रेडी हो रखे हैं। कोई भी खतरा होने पर उसको इवैक्यूएशन करने के लिए, रेस्क्यू करने के लिए हमारा ट्रूप्स तैयार है। अभी तक हमारा सुबह से चल रही है हमारा कैंपेन, अवेयरनेस कैंपेन। सर आप तो बहुत सारे ऐसे नेचुरल जो कैलेमिटीज है आप देख चुके हैं, आपका एक्सपीरियंस क्या कह रहा है? बहुत ज्यादा उछल क्या होने वाला है समुद्र में? इसको हम क्लियर नहीं बोल सकता, कल सुबह या दोपहर तक क्लियर होगा, लेकिन फिर भी हम अलर्टनेस है, प्रिपेयर है, हर प्रकार का खतरा के लिए हम प्रिपेयर है একদম। এবং সৃজিতাকে অবশ্যই আরো একবার দেখাবার চেষ্টা করবো। এখানে মাইকিং চলছে, আমার ভিডিও জার্নালিস্ট কুসুমকে বলবো দেখানোর জন্য যে এখানে কিন্তু লাগাতার মাইকিং চালানো হচ্ছে এবং অবশ্যই সেই অর্থে কিন্তু পর্যটক এই মুহূর্তে কিন্তু দীঘা বা নিউ দীঘার যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু নেই। এবং এখানে আরো একবার দেখাবার চেষ্টা করব এই যে এলাকা, অর্থাৎ এইভাবে কিন্তু দড়ি দিয়ে 500 মিটারের একটা সেফটি জোন কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবেই কোনো পর্যটক সমুদ্র সৈকতে প্রবেশ না করতে পারেন। সৃজিতা এবং অবশ্যই একদম ভাস্করের সঙ্গে আমরা যে ছবিটা দেখছি, আমরা দীঘার ছবিটা দেখছি এই মুহূর্তে, ভাস্করের সঙ্গে মাইকিং কিন্তু এখনো চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি জওয়ান, তাই আপনাদেরকে বারবার এনডিআরএফের পক্ষ থেকে আপনাদেরকে বারবার সূচিত করা হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা করবেন না, সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা করবেন না, নির্দিষ্ট জায়গায় গ্রহণ করুন, নিরাপদ জায়গায় গ্রহণ করুন। আমরা দীঘার ছবি দেখছিলাম, এখনো মাইকিং চলছে, কোনো পর্যটকদের সমুদ্র তটে যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয় ওখানকার যারা একদম সমুদ্র তটের কাছাকাছি যারা রয়েছেন তাদেরকে সরিয়ে আনার প্রচেষ্টা চলছে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখা হচ্ছে না। আমি সরাসরি একবার চলে যাব শঙ্করপুরের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত। দীঘার ছবিটা আমরা দেখছিলাম, তৎপরতা তুঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার জন্য। শঙ্করপুরের ছবিটা কিরকম সেটা একবার তোমার সঙ্গে দেখবো। একেবারে সৃজিতা, দেখো আমি প্রথমেই দেখাতে চাইবো, আমার ক্যামেরা পার্সন মিনমাকে দেখাতে বলবো, দেখো শঙ্করপুরের যে বিচ, সেই বিচ কিন্তু একেবারেই শূন্য। এখানে কিন্তু কোনো পর্যটককে অ্যালাউ করা হচ্ছে না এবং যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলির থেকেও কিন্তু পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো সমুদ্র কিন্তু তুমি জানো কিছুক্ষণ আগে ভাটা শেষ হয়েছে, ধীরে ধীরে জোয়ার শুরু হচ্ছে, অর্থাৎ সমুদ্রের যে জলস্ফীতি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যদিও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে এখনই আশঙ্কার কিছু নেই, ঘূর্ণিঝড়ের সেরকম কোনো প্রভাব পড়বে না, কিন্তু সতর্কতায় কিন্তু কোনো রকম খামতি রাখা হচ্ছে না। এই এলাকায় কিন্তু ইতিমধ্যেই নিচু এলাকার যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এবং সর্বোপরি এখানে কিন্তু প্রশাসনের তরফে কিন্তু একটা চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে কোনোভাবেই যেন কোনো পর্যটক এই বিচে নামতে না পারে তার জন্য কিন্তু সমস্ত ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সুজিতা, আমি তোমার থেকে আরো একটা জিনিস বোঝার চেষ্টা করবো সুদীপ্ত, সেটা হচ্ছে বৃষ্টিপাত কি ওখানে হচ্ছে? যথেষ্ট পরিমাণে কিছু জায়গায় বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওই অঞ্চলে কি বৃষ্টিপাত হচ্ছে বা জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা? তুমি বলছিলে আগে ভাটা ছিল, অর্থাৎ এখন কি জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা রয়েছে জোয়ারের জন্য? সেই ছবিটাও যদি একবার দেখাও।
একেবারেই সৃজিতা, একেবারেই দেখো সকাল থেকে দেখেছি আমরা এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হচ্ছে। এখন কিন্তু বৃষ্টিপাত নেই, কিন্তু আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে একটু সমুদ্রের ছবিটা দেখাতে বলবো, তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু সমুদ্রে ধীরে ধীরে জলস্ফীতি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু জোয়ার আসছে এবং আজকে ভরা কোটাল রয়েছে, সেই জায়গায় কিন্তু জলস্তর বৃদ্ধি পাবে, জলস্ফীতির কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো এখনো বৃষ্টি না হলেও কিন্তু ঝোড়ো হাওয়া সেটা কিন্তু এখন থেকেই উপলব্ধি হতে শুরু করেছে এই জায়গায়। সব মিলিয়ে যেটুকু বোঝা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আবহাওয়ারও কিন্তু পরিবর্তন হতে পারে, এখানে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটাই কিন্তু স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে এটাই বুঝতে পারছি। এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু এখানে সেইভাবে বৃষ্টিপাত নেই। অবশ্যই কোন দিকে গতি প্রকৃতি যায় সেটা কিন্তু দেখার জন্য নজর রাখতেই হবে। সৃজিতা, আমি তোমাকে একটা বিষয় জানতে চাইবো সুদীপ্ত, আমরা আমফান দেখেছি, আমরা ইয়াস দেখেছি, অনেক অনেক প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখেছি। এবার সেই জায়গায় থেকে ইয়াসের কি পরিস্থিতি সেটাও একবার আমি বোঝার চেষ্টা করবো। তোমার কাছে আসবো সুদীপ্ত, তোমার কাছে আসবো পরবর্তী সময়। আমি একবার নিউজ রুমে যাব, নিউজ রুমে যাওয়াটা খুব দরকার, কারণ সেখান থেকে রয়েছেন পৌলমী। কি নিয়ে রয়েছে পৌলমী এই মুহূর্তে, যে জাওয়াদ নিয়ে এত জল্পনা, এত পরিকল্পনা, গতিপথ পরিবর্তন হচ্ছে, এই মুহূর্তে জাওয়াদ ঠিক কি অবস্থায় রয়েছে, কোন অবস্থায় রয়েছে পৌলমী আমাদেরকে একটু দেখাও। একেবারে সৃজিতা, আমরা জানি যে জাওয়াদের গতি প্রকৃতি কোন দিকে আছে সেটা নিয়ে আলোড়ন চলছে। স্থলভাগে ঠিক কোন জায়গায় আছড়ে পড়বে তা নিয়েও একটা সমস্যা তৈরি হচ্ছে এবং তা নিয়ে যে আলোচনা এতক্ষণ চলছে, আমি একবার পরিষ্কার করার চেষ্টা করব বর্তমানে ঠিক জাওয়াদের অবস্থান কোন জায়গায় রয়েছে এবং তার গতিপথ কোন দিকে যেতে পারে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এইভাবেই গতিপথটা এগোবে কাকদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ কাকদ্বীপ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ যে সমুদ্র সৈকত রয়েছে সেখানের দিকেই গতিপথটা তার থাকতে পারে। এবং যে জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি লাল দিয়ে দেখো মার্কিং করা আছে, ঠিক এই জায়গাতে আছড়ে পড়বার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। জাওয়াদের গতিপথ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে সোজা এগিয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের দিকে। যেহেতু স্থলভাগে তার ল্যান্ডফল প্রক্রিয়া সেভাবে নয়, সে নিয়ে একটা বড় প্রশ্ন যে বিশেষ করে পশ্চিমবঙ্গে কতখানি প্রভাব পড়বে। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে অন্ধ্র উপকূল থেকে কতখানি দূরে রয়েছে জাওয়াদ, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি যে অন্ধ্র উপকূল থেকে ঠিক এই জায়গাটাতেই রয়েছে জাওয়াদ এবং তারপরে এইভাবে উপকূল এলাকা বরাবর এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে জাওয়াদ। এবং সব থেকে যেটা বড় বিষয় যে স্থলভাগ কোন জায়গাটাতে আছড়ে পড়বে, যে পুরী উপকূল, একই সঙ্গে উড়িষ্যার পুরী উপকূল থেকে 60 কিলোমিটার দূরে অবস্থান করছে জাওয়াদ। ঠিক এই জায়গাটাতে যে 60 কিলোমিটার দূরে পুরীর যে সমুদ্র সৈকত, সেই পুরীর সমুদ্র সৈকত থেকে 60 কিলোমিটার দূরে অবস্থান করছে জাওয়াদ। সেক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে গতি প্রকৃতি বাড়বে। বারে আবহাওয়া দপ্তর বলছে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই রাজ্যের জন্য। তবে আমরা একটু ওড়িশা উপকূলের জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ওড়িশা উপকূল থেকে এই বরাবর এগিয়ে যাচ্ছে দেখো পশ্চিমবঙ্গ থেকে কাকদ্বীপের দিকে, কেননা কাকদ্বীপের কাছে ল্যান্ডফল। বারে আমরা এই বিষয়টা দেখানোর চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের কাছেই ল্যান্ডফল করতে পারে জাওয়াদ, এই সম্ভাবনার কথা বারেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ঠিক এই জায়গা থেকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ওড়িশা উপকূল থেকে ঠিক কাকদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে সৃজিতা। বর্তমানে ঠিক এইভাবেই গতি প্রকৃতি সাজিয়ে ফেলেছে জাওয়াদ নিজেদের মতো করে। একদম পৌলমী, তোমার সঙ্গে যে ছবিটা দেখতে পেলাম তাতে বর্তমানে জাওয়াদের যে গতি প্রকৃতি রয়েছে সেটা ক্রমশ বাংলামুখী হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তবে হ্যাঁ, আশার আলো একটাই দেখাচ্ছে, নতুন করে আমফানের যে আতঙ্ক, নতুন করে ইয়াসের যে আতঙ্ক, সেই কারণে আতঙ্কিত হওয়ার জায়গাটা হয়তো নেই, কিন্তু অতি বৃষ্টির জেরে সেই নদী বাঁধ উপচে পড়া, সেই প্রচুর পরিমাণ ফসল নষ্ট হওয়া, বহু মানুষ ঘরহীন হওয়া, এই ছবিগুলোকে আরো একবার দেখতে হবে। এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে সবকিছুর দিকে নজর রাখবো। তবে এখন সময় একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি জাওয়াদের সমস্ত আপডেট নিয়ে। ফিরে এলাম বিরতির পর এবং যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাওয়াদ পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য যে পরিস্থিতি দেখাচ্ছি
সেই ছবি আরো একবার আপনাদের জন্য। দীঘা থেকে, শঙ্করপুর থেকে সতর্কীকরণ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, বারংবার মাইকিং করা হচ্ছে, সমস্ত পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে সমুদ্র তটে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি ওই অঞ্চলে যে সমস্ত দোকানগুলি রয়েছে, যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় ফ্ল্যাট সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছে যাতে সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। বারংবার যে কোনো সরকারের প্রচেষ্টাতেই থাকে যে যাতে মৃত্যু কম হয়, ক্যাজুয়ালিটিস কম হয়, আহত মানুষ কম হন, যতটা সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এনডিআরএফ টিম সমস্ত জায়গায় নেমেছে। এই জাওয়াদের জন্য মূলত তিনটি রাজ্য যথেষ্ট পরিমাণ চিন্তার মধ্যে ছিল। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং বেঙ্গল, বাংলা, এই তিনটি রাজ্য যথেষ্ট চিন্তার মধ্যে ছিল যে কি পরিস্থিতি হবে, কোন দিকে গতিমুখ হবে, কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এবং এই সমস্ত পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য যাতে দুর্ঘটনা কম ঘটে তার জন্য সমস্ত রকম ভাবে প্রস্তুত বিভিন্ন সরকার এনডিআরএফ টিম প্রস্তুত রয়েছে যাতে দুর্যোগ কেটে যাওয়ার পর দ্রুত কাজে নামতে পারে তারা। একদিকে যখন আমরা দীঘা শঙ্করপুরের ছবি দেখছি, আমরা সরাসরি একবার নজর রাখবো ক্যানিং এর দিকে। ক্যানিং থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত। ক্যানিং এ আমি যাবো একবার। রঞ্জিত, এই পরিস্থিতি সেটা ঝড় কিছুটা এখন নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু যদি অতি বৃষ্টি হয় ফের নদী বাঁধ ভেঙে যাওয়া, নদী বাঁধ উপচে জল ঢুকে যাওয়া, বহু গ্রামবাসী ঘরছাড়া হওয়া, এই ছবি আমরা বারবার দেখেছি, একাধিকবার এই ছবি আমরা দেখেছি। রঞ্জিত, এইরকম কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তোমার সঙ্গে দেখবো রঞ্জিত। একদমই সৃজিতা, তোমাকে যারা জানাবো যে দক্ষিণ 24 পরগনা যে সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা ক্যানিং, বাসন্তী, গোসবা এবং ঝড়খালি, সমস্ত এলাকায় যে অতি ভারী বৃষ্টি হলে এইসব এলাকায় জল জমে যায় এবং ঘরের মধ্যে প্রবেশ করে জল। তবে বেশ কিছু মাটির বাড়ির গত ইয়াতে ভেঙে পড়েছিল, আবারও ফের যদি অতি ভারী বৃষ্টি হয় তাহলে এই সমস্ত বাড়িগুলি আবারও ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ আবারও ক্ষতিগ্রস্ত হবে। তবে যে সমস্ত নদী বাঁধ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে সেগুলো অতি ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে, এটা একটা আতঙ্কের মধ্যে রয়েছে সুন্দরবনবাসী। তবে প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত নদী বাঁধকে সাময়িকভাবে মেরামতি করার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি নদীর তীরবর্তী এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তোমাকে জানাবো যে গঙ্গাসাগরে সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি নদী বাঁধ পরিদর্শন করেন নিজে। তিনি আজ বৃষ্টিকে উপেক্ষা করে তিনি ছাতা মাথায় দিয়ে এবং খালি পায়ে তিনি নদী বাঁধে পরিদর্শন করে এবং যে সমস্ত নদী বাঁধ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে সেগুলি তিনি দ্রুত নির্দেশ দেন প্রশাসনিককে তিনি নদী বাঁধ মেরামতি করার জন্য। তবে তোমাকে জানাবো যে সুন্দরবনে একটা আতঙ্কের মধ্যে থাকে সাধারণ মানুষ, কারণ ঝড় হোক বা বৃষ্টি হোক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে তারা আতঙ্কের মধ্যে তারা দিন কাটে। কারণ সুন্দরবন একদমই সাধারণ মানুষ তারা সবসময় বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারে তারা নদী বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে তারা সমস্ত মানুষদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। তবে তোমাকে যারা জানাবো যে সাধারণ মানুষ তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, যদি অতি ভারী বৃষ্টি হয় তাহলে সে সমস্ত জায়গায় জল জমে যাবে এবং চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে। সৃজিতা, বেশ রঞ্জিত, সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। তোমার থেকে আরো কিছু তথ্য জানানো হয়েছে যে মেডিকেশনের ব্যবস্থা ঠিকঠাক করা হয়েছে কিনা, ওষুধপত্র, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে কিনা, এগুলো আমি তোমার থেকে জানবো। আমি আসছি, আমি আরো একবার শঙ্করপুরের দিকে যাব। শঙ্করপুর থেকে রয়েছেন সুদীপ্ত। ওখানে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে? যথেষ্ট পরিমাণ পানীয় জল, ওষুধ, এই সমস্ত কিছুর ব্যবস্থা কি থাকছে? একেবারেই সৃজিতা, দেখো যেটুকু জানা যাচ্ছে যে সমস্ত ধরনের বন্দোবস্ত কিন্তু এখানে রাখা হয়েছে। সমস্ত ফ্লাড সেন্টার, সেই ফ্লাড সেন্টারগুলোতে কিন্তু ইতিমধ্যেই মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পিএইচির তরফে। সেখানে কিন্তু পানীয় জলের বন্দোবস্ত রাখা হয়েছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। দেখো সৃজিতা, আমি তো একটা ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে ইয়াস কেটে গিয়েছে। ইয়াস কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু ইয়াসের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু শঙ্করপুরে দগদগে। যে বীজ, সেই বীজকে কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইয়াসের ঘূর্ণিঝড়। সেই রকম যেন আর কোনো পরিস্থিতি না হয় সেই জন্যই কিন্তু এত সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কারণ এখানে জলোচ্ছ্বাস হলে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এই শঙ্করপুর বীচ এবং এর যে নিচু এলাকা, যে সেই নিচু এলাকা কিন্তু প্রত্যেকবার ডুবে যায় এবং যখন এখনো দগদগে, তারপরেই তার ঠিক সেই মুহূর্তেই যাওয়াদের আশঙ্কায় সত্যি শঙ্করপুরবাসী রয়েছেন। সঙ্গে থাকো সুদীপ্ত, আমি আরো একবার দীঘায় যাবো, আরো একবার দীঘার ছবি দেখানোর চেষ্টা করবো। ভাস্কর, ইয়াসে আমরা জানি কি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘা, কি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কি সেখান থেকে আদৌ সেই পুরনো রূপে ফিরে আসতে পেরেছে আরো একটা কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য? একেবারে সিরিজে তোমাকে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে দীঘার যে সমুদ্র সৈকত,
সেই সমুদ্র সৈকত একেবারে শুনশান, কারণ লাগাতার নজরদারি চলছে। এবং তোমাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক সেই জায়গায়, অর্থাৎ সমুদ্র সৈকতের সেই প্রান্তে। আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন যেমনটা দেখো এই মুহূর্তে দেখাচ্ছে যে সমুদ্রের অর্থাৎ সমুদ্র সৈকতে যাওয়ার জন্য যে রাস্তা, এই মুহূর্তে সেই রাস্তা সম্পূর্ণভাবে খালি, কারণ কোনো পর্যটককে নামতে দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ দেখো, ইয়াসের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যথেষ্ট কিন্তু মোকাবিলা করা গিয়েছে। একেবারে অর্থাৎ শেষ মুহূর্তে যাতে কোনো বিপদ না হয় তার জন্য যথেষ্ট পরিমাণ সতর্ক রয়েছে বিভিন্ন সরকারগুলি, আঞ্চলিক প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। ভাস্কর, সুদীপ্ত এবং ক্যানিং থেকে রঞ্জিত যারা এই মুহূর্তে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় রয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আশা রাখবো তোমরা সবাই সেফ থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তবে আমাদের হচ্ছেটাকে এই মুহূর্তে যে ছবি দেখালাম আপাতত এই পর্যন্তই শেষ হলো। ফিরে আসছি হচ্ছেটাকে ব্রেকিং সেগমেন্ট নিয়ে একটা বিরতির পর। শুরু করছি হচ্ছেটাকের ব্রেকিং সেগমেন্ট। শুরুতে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, ওমাইক্রন উদ্বেগ, আগাম সতর্কতা রাজ্যে। আগাম সতর্কতা হিসেবে বেলেঘাটা আইডিতে 2টি আইসোলেশন ওয়ার্ড, করোনা ওয়ার্ডের 100টি বেডকে প্রয়োজনে ওমাইক্রনের জন্য ব্যবহার করা হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যের অন্যান্য সরকারি এবং বেসরকারি হাসপাতালকেও। ওমাইক্রন নিয়ে উদ্বেগ, আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য। আগাম সতর্কতা হিসেবে বেলেঘাটা আইডিতে 2টি আইসোলেশন ওয়ার্ড, করোনা ওয়ার্ডের 100টি বেডকে প্রয়োজনে ওমাইক্রনের জন্য ব্যবহার করা হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যের অন্যান্য সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকেও। ওমাইক্রন নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাভাবে আতঙ্ক তৈরি হয়েছে। করোনার এই নতুন স্ট্রেনকে নিয়ে রীতিমতো উদ্বেগ এবং আগাম সতর্কতা হিসেবে রাজ্যে বেলেঘাটা আইডিতে ইতিমধ্যে 2টি আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। করোনা ওয়ার্ডের 100টি বেডকে প্রয়োজনে ওমাইক্রনের জন্য ব্যবহার করা হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যের অন্যান্য সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকেও। আগে থেকেই সতর্কতা অবলম্বন করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বেলেঘাটা আইডির অধ্যক্ষ ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। নতুন করে কিছু করার নেই, আমাদের ওয়ার্ড আছে অলরেডি, মানে আইসোলেশন ওয়ার্ড আছে আর কি, এবং এই মুহূর্তে সেটা খালি আছে। ন্যাচারালি আমরা যদি কোনো সাসপেক্টেড ওমিক্রন ভ্যারাইটির যদি কেউ আসে, সাসপেক্টেড যদি কোনো পেশেন্ট আসে, আমরা তাদেরকে এখানে মানে ভর্তি করতে পারবো। এই মুহূর্তে আমাদের কোনো সমস্যা নেই, আমরা রেডি আছি আর কি, উই আর প্রিপেয়ার্ড আছি টু অ্যাকসেপ্ট সাচ পেশেন্টস। আমাদের 2টো ওয়ার্ড আইসোলেশনের জন্য আলাদা করে রয়েছে, 2টো ওয়ার্ড ভেকেন্ট আছে, তার মধ্যে মানে 50-50 বেড আছে 2টো ওয়ার্ডেতে, মানে 100 বেডস এখন ভেকেন্ট আছে, এবং এই 2টো ওয়ার্ডে আমরা মানে তাদেরকে সম্পূর্ণভাবে আইসোলেশন করে রাখতে পারবো। ওমাইক্রনের জন্য পুরোপুরি সতর্কতা অবলম্বন করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। জানা যাচ্ছে যে প্রয়োজনে 100টি যে বেড রয়েছে বেলেঘাটার আইডির, তা ওমাইক্রনের জন্য ব্যবহার করা হতে পারে, এমনটাও জানিয়েছেন অধ্যক্ষ। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে। আমাদের প্রতিনিধি বিশাখা এই মুহূর্তে, আমার সহকর্মী প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা এই মুহূর্তে রয়েছেন সরাসরি বেলেঘাটা থেকে। বিশাখা, আমরা কথা বলেছিলাম অধ্যক্ষর সঙ্গে, তিনি বলছেন যে পুরোপুরি তৈরি রয়েছে। আগাম সতর্কতা হিসেবে ওমাইক্রন রোধে কি কি বন্দোবস্ত করা হচ্ছে? বেলেঘাটায় কি আলাদা করে পরিকাঠামোর কোনো পরিবর্তন ঘটানো হচ্ছে? দেখো সুমনা, যেটা প্রথমেই জানিয়ে রাখা দরকার যে এই মুহূর্তে ওমাইক্রন নিয়ে চিকিৎসকরা যেভাবে জানিয়েছেন যে উদ্বেগের কারণ তো রয়েছে কিন্তু আতঙ্কের কারণ নেই, এবং সেই জায়গা থেকে যেহেতু বেলেঘাটা আইডি হসপিটাল, এই আইডি হসপিটালের ওপরেই কিন্তু আমরা দেখেছি যে প্রথম বা দ্বিতীয় ঢেউ যখন এসেছিল করোনার, তখন সব থেকে বেশি রোগী সংখ্যা বা রোগীর যে লোড বা ভার সেটা কিন্তু এই আইডি হাসপাতালেই এসেছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আইসোলেশন ওয়ার্ডে আমরা যেরকম ডক্টর অনিমা হালদার এখানকার যিনি অধ্যক্ষ, তিনি যেটা বললেন যে এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে যে 50টি এবং 50টি 2টি ওয়ার্ড রয়েছে, 50 করে 2টি ওয়ার্ডে মোট 100টি বেড রয়েছে, সেখানে কেউ এই মুহূর্তে ভর্তি নেই। সেই জন্য এই আইসোলেশন ওয়ার্ড দুটোকে ওমাইক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে যদি কাউকে পাওয়া যায়, অর্থাৎ ওমাইক্রন রয়েছে এরকম কোনো কোভিড পেশেন্টকে যদি যারা বিদেশ থেকে আসছেন এরকম কোনো যাত্রী যদি দমদম এয়ারপোর্টে তাদেরকে স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে সন্দেহজনক বলে মনে হয় ওমাইক্রনের পেশেন্ট হতে পারেন, সেক্ষেত্রে সরাসরি আইসোলেশনের জন্য তাদেরকে বেলেঘাটা আইডিতে আনা হতে পারে, এবং সেই জায়গা থেকে বেলেঘাটা আইডি পুরোপুরিভাবে
সম্পূর্ণভাবে প্রস্তুত, এমনটাই এখানকার যিনি অধ্যক্ষ রয়েছেন ডক্টর অনিমা হালদার তাঁর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, তাঁর তরফ থেকে এটাও বলা হয়েছে যেহেতু 100টা বেড এবং 2টি ওয়ার্ড, সেটা যথেষ্টই পরিকাঠামোগতভাবে যদি দেখা হয় তাহলে সেটা যথেষ্টই ভালো একটা সংখ্যা। এবং এই মুহূর্তে যেহেতু আমরা জানি যে ইতিমধ্যেই 3 জনের সংখ্যা পাওয়া গিয়েছে গোটা ভারতবর্ষে, আমরা জানি এর মধ্যেই যখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া তিনি বলেছিলেন যে এখনো পর্যন্ত দেশে মোট 16,000 মানুষ বাইরে থেকে এসেছেন, যে সমস্ত চিহ্নিত হয়েছে, যে সমস্ত দেশগুলো ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ওমাইক্রন ভ্যারিয়েন্ট নিয়ে, তাদের মধ্যে থেকে 16,000 মানুষ এদেশে এসেছেন, যার মধ্যে 18 জন এখনো পর্যন্ত 18 জন তারা করোনা সাসপেক্টেড। এবার তাদের মধ্যে জিনোম সিকোয়েন্সিং চলছে, তারা যাদের যাদের সংস্পর্শে এসেছেন তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে। সেই দিক থেকে যদি 16,000-এর মধ্যে 18 জন ইতিমধ্যেই শনাক্তকরণ হয়ে গিয়ে থাকে যে তারা এদেশে এসেছেন ওমাইক্রন নিয়ে, যদি এসেও থাকেন, সেক্ষেত্রে সুমনা একটা বিষয় কিন্তু থেকেই যায় যে সংখ্যার যদি আমরা শতকরা হার দেখি তাহলে সেটা খুব বেশি নয়। এবং তার মধ্যে একদম বিশাখা, আমি এই জায়গায় তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ওমিক্রনের বলতে পারেন জন্মদাতা যিনি, সাউথ আফ্রিকা মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এটা আমরা দেখেছি কিন্তু এটাতে উদ্বেগজনক কিছু নেই, কেননা এতে সংক্রমণ ছড়িয়ে পড়বে হয়তো বেশি বেশি, কিন্তু এর মারণ ক্ষমতা প্র্যাকটিক্যালি নীল। কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা এর বেশি হলেও হতে পারে, কেননা এর যে মূল স্পাইক প্রোটিন, তাতে যে প্রোটিনগুলি থাকে, তার যে বিন্যাস থাকে, সেই বিন্যাসে নয় করে প্রায় 50টা জায়গায় পরিবর্তন ঘটেছে। এবং এই পরিবর্তনগুলো হওয়ার জন্য দুটো বিপদ দেখা দিচ্ছে। একটা হচ্ছে প্রচলিত যে টেস্ট আমরা করছি RT-PCR, তাতে এই সংক্রমণ ধরা পড়বে কি পড়বে না। একটা সন্দেহ প্রকাশ করছে এক শ্রেণীর গবেষক যে এস জিনটা ড্রপ করার জন্যে প্রচলিত RT-PCR পদ্ধতিতে এর ধরা পড়ার সম্ভাবনা খানিকটা হলেও কমেছে। আপনারা শুনলেন চিকিৎসক ঠিক কি বলছেন। আমি আবারও কথা বলবো বিশাখার সঙ্গে। বিশাখা, তার মানে কোভিডের যে পরিকাঠামো ছিল সেই পরিকাঠামোকেই ওমাইক্রনের ক্ষেত্রেও ব্যবহার করার কথাই ভাবছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ। একদমই সুমনা, এবং যে পরিকাঠামোটা ছিল সেই পরিকাঠামোটায় যেহেতু, যেটা আবারও আমরা বলছি যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে যেহেতু এই মুহূর্তে কোনো পেশেন্ট নেই, এখানে আমি তোমাকে একটু বিরত করছি, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, স্বাগত রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে ওমাইক্রন নিয়ে একটা উদ্বেগ কিন্তু রয়েছে মানুষের মধ্যে, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, স্পষ্ট কথা, জমায়েত করা চলবে না, কারণ রোগটা কিন্তু কর্ণাটক থেকে গুজরাটে ছড়িয়েছে, অন্য রাজ্যে আসতে সময় বেশিক্ষণ লাগবে না, এইটা স্পষ্ট বার্তা। সেখানে এয়ারপোর্টে নির্বিচারে পরীক্ষা করা হোক, কারণ প্রাথমিক স্তর এখন যদি আমরা নির্বিচারে করি আটকাতে পারবো, দ্রুত যদি চিহ্নিত করতে পারি। তার সাথে হচ্ছে মাস্ক পরিহিত হয়ে থাকা, এই মাস্কটা আমরা অনেকে খুলে ফেলছি এখন, এইটা যেন না হয়। তো এই যদি আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি আমরা আটকাতে পারবো। সেক্ষেত্রে অরিন্দম বাবু, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন হাসপাতালগুলি, বিশেষত বেলেঘাটা আইডি যিনি অধ্যক্ষ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আইসোলেশন ওয়ার্ড তাদের রয়েছে, পরিকাঠামোগতভাবে তৈরি। যে কোভিড পরিকাঠামো ছিল সেই কোভিড পরিকাঠামোতেই কাজ হবে, নাকি আলাদা করে ওমাইক্রনের জন্য ভাবনা চিন্তা করা দরকার, পরিকাঠামোগত কোনো উন্নতির প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করছেন চিকিৎসক হিসেবে? এখন অব্দি দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি কেস হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। দক্ষিণ আফ্রিকায় কিন্তু 99% বেশি মানুষকে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়নি। তো সেই ক্ষেত্রে মাত্রাটা বেশি নয় রোগটার, কিন্তু সংক্রমিত করতে পারে সেইটা কিন্তু বুঝতে পারা গেছে। ভারতবর্ষে যদি বেশি ঢোকে তাহলে কিন্তু সংক্রমিত হতে পড়বে, কিন্তু বোঝা গেছে ডক্টর বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে, তিনি বলছেন মাস্কের দিকে বিশেষভাবে জোর দিচ্ছেন তিনি। যে মাস্ক পরার অনীহায় রাজ্যবাসীর ক্ষেত্রে দেখা দিচ্ছে সেটা কিন্তু নৈব এমনটাই বলছেন চিকিৎসকরা। বিশাখার সঙ্গে আবারও কথা বলবো। বিশাখা, তুমি যেমনটা বলছিলে পরিকাঠামোকে কিভাবে কাজে লাগানো হচ্ছে বেলেঘাটা আইডিতে?
একদমই সুমনা, আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মোট 35 জন এই মুহূর্তে এই বেলেঘাটা আইডি হসপিটালে তারা সিসিইউ এবং এইচডিইউ মিলিয়ে তারা রয়েছেন, ভর্তি রয়েছেন, অর্থাৎ 35 জন কোভিড পজিটিভ রোগী তারা রয়েছেন সিসিইউ এবং এইচডিইউতে মিলিয়ে। এবং এই সংখ্যাটা যেটা আমাদের সঙ্গে ডক্টর অনিমা হালদার অর্থাৎ এখানকার যিনি অধ্যক্ষ, যার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই সংখ্যাটা কখনো 35, কখনো 31, কখনো বা 42 বা 44 হতে পারে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। কিন্তু যেহেতু আইসোলেশন ওয়ার্ডে এখন যা কোভিড পরিস্থিতি, তাতে আইসোলেশন ওয়ার্ডে রোগীদেরকে ভর্তি করতে হচ্ছে না, তাদেরকে আলাদা করে রাখতে হচ্ছে না, সেই কারণে আইসোলেশন ওয়ার্ড যে আইসোলেশন ওয়ার্ড ব্যবহারের কথাও তিনি জানিয়েছেন এবং 100টি বেডকে প্রয়োজনে ওমাইক্রনের জন্য ব্যবহার করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ধন্যবাদ বিশাখা। হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্টে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এবার গুজরাটে ওমাইক্রনের আক্রান্তের খোঁজ। জামনগরে ওমাইক্রন আক্রান্ত এক ব্যক্তি, ওই ব্যক্তি জিম্বাবুয়ে থেকে ভারতে আসেন। পুনেতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এবার গুজরাটে ওমাইক্রন আক্রান্তের খোঁজ। জামনগরে ওমাইক্রনে আক্রান্ত এক ব্যক্তি, ইতিমধ্যেই তার নমুনা পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তি জিম্বাবুয়ে থেকে ভারতে আসেন। পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নেপালি কংগ্রেসের 14তম কনভেনশনে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো গুরুত্বপূর্ণ খবর, নেপালি কংগ্রেসের 14তম কনভেনশনে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 10 থেকে 12 তারিখ কাঠমান্ডুতে কর্মসূচি এবং সেই কর্মসূচিতেই আমন্ত্রণ জানানো হয়েছে। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, কি তথ্য রয়েছে এই সম্পর্কে? দেখো, তোমায় জানিয়ে রাখি আগামী 11 এবং 12 তারিখ নেপালের কাঠমান্ডুতে একটা নেপালি কংগ্রেসের কনভেনশন রয়েছে, যেখানে আমন্ত্রিত করা হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু রোমের ক্ষেত্রে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে অনুমতি না মেলায় রোম যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি তিনি তাহলে নেপাল যেতে পারবেন, এই প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। অন্যদিকে 10 এবং 11 তারিখ এই কর্মসূচি রয়েছে তাদের। 14 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে যাচ্ছেন স্বাভাবিকভাবে। তাহলে প্রথমে নেপাল, তারপর গোয়া। নর্থ ইস্টের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে অনেকটাই কমপ্লিট হয়েছে। যান কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অনুপম। পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুর গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ। রতনপুর থেকে বাজিতপুর যাওয়ার 5 কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ। রতনপুর থেকে বাকতল পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুর গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ। রতনপুর থেকে বাজিতপুর যাওয়ার 5 কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবি। হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্ট এখন এই পর্যন্ত। এরপর দেখুন অনির্বাণের অগ্নিবাণ রেনেসার সঙ্গে।